আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেসউদ্দিন, সিনিয়র শিক্ষক, নাঙ্গিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমরা আজকে নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে গদ্যাংশ নিয়ে আলোচনা করব। তোমরা যে যেখানে আছো আমার সাথে বই খাতা কলম নিয়ে যুক্ত হওয়ার জন্য আহ্বান রাখছি এবং ক্লাসটি মনোযোগ সহকারে দেখা ও শোনার জন্য আহ্বান করছি। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা স্ক্রিনে দুটি ছবি লক্ষ্য করো। বিশ্বের পাহাড় ঘেরা ও বরফে আবৃত একটি দেশের মানচিত্র এবং বরফের কিছু ছবি রয়েছে। সেই দেশের নাম, একটি দেশের ছবি আফগানিস্তানের গ্রাম এবং আফগানিস্তানের রাজধানী কাবুল শহর। দ্বিতীয় স্ক্রিনে প্রিয় ফল আঙ্গুর এবং বরফের ঢাকা আঙ্গুরের ছবি রয়েছে। তো এই আফগানিস্তানের পরিবেশ নিয়ে তোমাদের বাংলা সাহিত্যে একটি গল্প রয়েছে। নিশ্চয় এতক্ষণ তোমরা অনুমান করতে পারছো আজকে আমরা কোন গল্প নিয়ে আলোচনা করব। আজকের পাঠ প্রবাস বন্ধু সৈয়দ মোস্তফা আলী। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই পাঠটি শেষে যা আয়ত্ত করতে পারব, লেখকের প্রবাস জীবন সম্পর্কে বলতে পারব, দেশ বিদেশ ভ্রমণে আগ্রহী হয়ে উঠব আমরা, আফগানিস্তানের পরিবেশ সম্পর্কে বলতে পারব, আফগানিদের দেশপ্রেম ও দায়িত্ববোধের চিত্র অঙ্কন করতে পারব। তো আমরা পাঠ বিশ্লেষণ করার পূর্বে সৈয়দ মোস্তফা আলী সম্পর্কে কিছু তথ্য আমরা জানবো। এখন তোমরা জানো সৈয়দ মোস্তফা আলী তার অধিকাংশ গল্প, উপন্যাস কিংবা কাব্যে তিনি হাস্যরস ভাবে তিনি পাঠকের কাছে উপস্থাপন করেছেন তার লেখা। তিনি কৌতুক কিংবা রম্য রচনায় কবিদের গুরু। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, প্রবাস বন্ধু, এটিও একটি তিনি বিভিন্নভাবে হাস্যরসের মাধ্যমে পাঠকের মন জয় করতে চেষ্টা করেছেন এবং তিনি যে জিনিসটি পাঠকের কাছে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন, শিক্ষার্থীদের কাছে যে মেসেজটি দিতে চেয়েছেন, সে সম্পর্কে আমরা পাঠ বিশ্লেষণ করার সময় বুঝতে পারব। তো সৈয়দ মোস্তফা আলীর জন্ম 1904 সালে, মৃত্যু 1974 সালে। তিনি আফগানিস্তান, মিশর ও ভারত অধ্যাপনা করেছেন। ভারতে তার উল্লেখযোগ্য রচনা দেশে বিদেশে, চাচা কাহিনী, স্বপ্ন। এই দেশে বিদেশে বিখ্যাত তার গ্রন্থ। এই দেশে বিদেশে থেকেই প্রবাস বন্ধুটি নেওয়া। তিনি বন বিশ্ববিদ্যালয় হতে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। আমরা কিছু শব্দের অর্থ এখন জানব। আফতাব সূর্য, ধারাযন্ত্র ফোয়ারা, পুনরায়, তাগত শক্তি, তনু ক্ষীণদেহ, বপু বড় দেহ, নরদানব বিশাল দেহীর মানুষ। তো লেখক প্রবাস বন্ধু গল্পে যে বিষয়গুলি অবতারণা করেছেন তার সেই সংক্ষেপে যদি আমরা বলি যে আফগানিস্তানের যে রাজধানী কাবুল থেকে সামান্য দূরে তিনি খাজামুল্লাহ গ্রামে অবস্থানকালে ওই স্থানের পরিবেশ, খাবার এবং ওই স্থানে মানুষের অতিথেয়তার তিনি সুন্দর বর্ণনা
এই প্রবাস বন্ধুতে দিয়েছেন। আমরা এখন প্যারা বাই প্যারা বিশ্লেষণ করার চেষ্টা করব। তিনি প্রথম প্যারায় এভাবে তুলে ধরেছেন যে বাসা পেলুম কাবুল শহর, কাবুল থেকে 2.5 মাইল দূরে খাজামুল্লাহ গ্রামে। বাসার সঙ্গে সঙ্গে চাকরু পেলুম, অধ্যক্ষ জিরা জাতে ফরাসি, কাজেই কায়দা মাফিক আলাপ করিয়ে দিয়ে বললেন এর নাম আব্দুর রহমান, আপনার সব কাজ করে দেবে, জুতু বুরুষ থেকে খুন খারাপি, অর্থাৎ উনি হরফত মোল্লা বা সকল কাজের কাজী, জিরান সাহেব কাজের লোক, অর্থাৎ সমস্ত দিন কোনো না কোনো মন্ত্রীর দপ্তরে ঝগড়া বচসা করে কাটান। কাবুলে এরই নাম কাজ, বিকেল দেখা হবে বলে চলে গেল। তার মানে লেখক যখন আফগানিস্তানে গেলেন সেখানে তার এক বন্ধু অধ্যক্ষ জিরান তার জন্য একটি বাসা ঠিক করে দিলেন। কোথায়? কাবুল থেকে 2.5 মাইল দূরে খাজামুল্লাহ গ্রামে। এবং সেই সাথে সাথে তাকে একটি কাজের লোকও দেওয়া হলো। কাজের লোকের নাম আব্দুর রহমান। এই আব্দুর রহমানকে দেওয়ার পর তিনি বললেন যে এই আব্দুর রহমান আপনার সকল কাজ করে দেবে, জুতু বুরুষ থেকে খুন খারাপ। তার মানে জুতু বুরুষ থেকে খুন খারাপ আপনার জন্য সে জীবন দিয়ে দিতে পারবে, যে কোনো কাজ তাকে আপনি করাতে পারবেন। এই বলে তিনি চলে গেলেন এবং বললেন যে বিকেলে আবার দেখা হবে। আমরা দ্বিতীয় অংশে যদি দেখি, কাবুল শহরে আমি 2টি নর দানব দেখেছি, তার একটি আব্দুর রহমান। পরে ফিতে দিয়ে মেপে দেখলাম 6 ফুট 4 ইঞ্চি। উপস্থিত লক্ষ্য করলাম লম্বায় মিলে চৌড়ায়। তার মানে বলতেছে যে আব্দুর রহমান তাকে যে দেওয়া হলো লেখক এখানে লিখলেন, বললেন যে আমি এই শহরের 2টি দানব দেখেছি, মানে বড় দেহের মানুষ দেখেছি, তার মধ্যে একটি হলো আব্দুর রহমান। তার উচ্চতা কিরকম? যে 6 ফুট 4 ইঞ্চি। চৌড়াই মানে পাশের দিক দিয়ে এরকমই মনে হচ্ছে যে 6 ফুট 4 ইঞ্চি। মানে এইখানে লেখক আব্দুর রহমানের যে দেহের বর্ণনা এই জায়গায় দিচ্ছেন। দুকালে হাত আঁটু পর্যন্ত নেমে এসেছে, আঙ্গুল দুটো কাদি মর্দমান কলা হয়ে চলছে, মানে আঙ্গুলও বেশ বড়, হাতটা একটা হাঁটুর নিচ পর্যন্ত চলে গেছে, এরকম বড় দেহ হাত পা। পা দুখানা ডেঙ্গি নৌকার সাইজ, মানে পাটাও বেশ বড়, ডেঙ্গির নৌকার সাইজ। কাঁধ দেখে মনে হলো আমার বাবুর্চি আব্দুর রহমান না হয়ে সে যদি আমির আব্দুর রহমান হতো তবে অনায়াসে গোটা আফগানিস্তানের ভার বহন করতে পারত। এ কান জোড়া মুখ হয়ে করলে চৌড়া চৌড়ি কলা গিয়ে পড়ে, মানে মুখ যদি হা করে দেখা যাবে যে কলার আস্ত কলাটা চৌড়া ভাবে মুখে ঢুকে পড়বে, এরকম একটা তার দেহের বর্ণনা তিনি এভাবে দিয়েছেন। এখানে লেখক বলতে চাচ্ছেন যে খাবারের যে বর্ণনা সেটা তিনি এখানে দিয়েছেন। খানার টেবিলের সামনে গিয়ে যা দেখল তাতে আমার মনে হয় আর কোনো সন্দেহ রইল না যে আমার বৃত্ত আগা আব্দুর রহমান এককালে মেসের চার্জে ছিলেন। ডাবল নয়, ছোটখাটো একটা গামলা ভর্তি মাংসের কুমড়া বা পেঁয়াজ গিয়ে ঘন কাথে, সেখানে দুম্বা মাংস, তার মাঝে মাঝে কিছু বাদাম কিশমিশ লুকোচুরি খেলছে। এক কোণে একটি আলু পেন্টেও হওয়ার দুঃখে ডুবে মরার চেষ্টা করছে। আরেক প্লেটে গোটা অস্ট্রেক ফুল বোম্বাই সাইজের স্বামী কাবাব। এই যে তিনি যা দেখলেন বিশাল আয়োজন, মানে শের খানের দুম্বার মাংস তার প্লেটের উপরে দেওয়া, কিশমিশ বাদাম সুন্দর করে তিনি সাজিয়ে রেখেছেন খাবার টেবিলে। তারপরে পোলাও, আর তার উপরে বসে আছে একটা আস্তা মুরগি রোস্ট, হ্যাঁ, পোলাওর উপর দিয়ে আব্দুর রহমান লেখকের জন্য সাজিয়ে রেখেছেন।
আমাকে থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আব্দুর রহমান তাড়াতাড়ি এগিয়ে অভয় বাণী দিয়ে রান্নাঘরে আরো আছে। মানে লেখক বলতেছে যে আমি তার যে খাবারের আয়োজন, এই খাবারের আয়োজন দেখে আমি আর কি বলবো, থ লেগে গেছি। কিন্তু আব্দুর রহমান ভাবতেছে আমি বোধ অসন্তুষ্ট, তাই সে আমাকে অভয় বাণী দিয়ে বললো যে না, খাবার আরো আছে, হ্যাঁ রান্নাঘরে আরো আছে, আপনি কোনো সমস্যা নেই। এখন একজনে রান্না না করে কেউ যদি তিনজনে রান্না করে তাকে তবে তাকে দমক দেওয়া যায়, কিন্তু সে যদি 6 জনের রান্না পরিবেশন করে বলে রান্নাঘরে আরো আছে, তখন আর কি করার থাকে। অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর। লেখক বলতেছে যে যদি 3 জনের রান্না করতো তাইলে হয়তো দমক দেওয়া যেত, এত রান্না করো কেন, এইগুলি কি আমি খেতে পারবো কিনা। কিন্তু যেখানে 3 জন তো দূরের কথা, 6 জনের রান্না করে বলতেছে রান্নাঘরে আরো আছে, সেক্ষেত্রে থ লাগা ছাড়া আর কিছু উপায় নেই। রান্না ভালো, আমার ক্ষুধাও ছিল, কাজেই গড় পড়তম বাঙালির চেয়ে কিছু কম খাইনি। মানে মোটামুটি যেহেতু আমি মোটামুটি খেয়েছি। কার গোয়াল কে দেয় দু। এবারে আব্দুর রহমান এলেন চায়ের সাত সরঞ্জাম নিয়ে। কাবুল সবুজ চা খাওয়া শেষ হলে আব্দুর রহমান 10 মিনিটের জন্য বেরিয়ে গেল। ভাবলাম এই বেলা দরজা বন্ধ করে দিই, না হলে আবার হয়তো কিছু একটা নিয়ে আসবে। আস্ত উঠে রোজটা হয়তো দিতে ভুলে গিয়েছে। লেখক এখন রসিকতা করে বলতেছে যে এখন সে চা নিয়ে আসলো, চা খেলাম। এখন চা দিয়ে যাওয়ার পর আব্দুর রহমান যখন চা দিয়ে গেল তখন দরজা বন্ধ করে দিয়ে লেখক চিন্তা করলো যে আমি এখন একটু ঘুমিয়ে নিই, তা না হলে হয়তো কিছুক্ষণ পরে দেখা যাবে যে আস্তা পর উঠে রুস্নি হাজির হবে। ততক্ষণ আব্দুর রহমান পুনরায় হাজির। এবার এক হাত থলে ভর্তি বাদাম আর আখরোট, অন্য হাতে হাতুড়ি। ধীরে সুস্থে ঘরের এক কোণে পা মুড়ে বসে বাদাম আখরোটের খোসা ছাড়াতে লাগলো। এক মুঠো আমার কাছে নিয়ে এসে দাঁড়ালো, মাথা নিচু করে বলল, আমার রান্না হুজুরের পছন্দ হয়নি। মানে ওই লেখক যেহেতু খুশি হতে পারেনি এত রান্না দেখে, সে হয়তো সেটা বুঝতেছে না। সে ভাবতেছে রান্না হয়তো ভালো হয় নাই, এই কারণে তুনার মনির একটু মন খারাপ। এই জন্য আব্দুর রহমান তার মনিবকে বলতেছে যে রান্না হুজুরের কি পছন্দ হয়নি। কাবুলের এই অংশে কাবুলের যে পরিবেশ, সে পরিবেশ নিয়ে আব্দুর রহমান অবতারণা করতেছে, যে বলতেছে যে কাবুলের হাওয়া তো হাওয়া নয়, আতশবাজির হুঙ্কার। মানুষের খিদে হবেই বা কি করে। আমার দিকে না তাকাইলেই তারপর জিজ্ঞাসা করলো, হুজুর কখনো পানশি গিয়েছেন? সে আবার কোথায়? উত্তর আফগানিস্তান, আমার দেশ, সে কি জায়গা। মানে যেহেতু লেখকের খাওয়াটা আব্দুর রহমানের মানে মন মতো হয়নি, যে সবই রেখে দিল, কিছুই খেলো না, তাই সে পরিবেশটা নিয়ে এসেছে। বলতেছে যে কাবুলের হাওয়া তো হাওয়া নাই, কাবুলের হাওয়া বেশি ভালো না। এখানে মানুষের খিদে লাগবে কোথায় থেকে? হাওয়া ভালো না লাগলে, হজম শক্তি না হলে খিদে কোথায় থেকে আসবে? সে বলতেছে যে আপনি কি কোনোদিন পানশি গিয়েছেন? পানশি আব্দুর রহমানের গ্রামের বাড়ি। বলতেছে যে উত্তর আফগানিস্তানে এই পানশি, সেটা আমার জায়গা, সেটা আমার জন্মস্থান, ওইখানে গিয়েছেন। এখন আব্দুর রহমান লেখকের কাছে তার যে গ্রামের বর্ণনা সেটা তিনি তুলে ধরবেন। একটা আস্ত দুম্বা খেয়ে এক ডুব পানি খান, আবার খিদে পাবে। আকাশের দিকে মুখ করে একটা লম্বা দম নিন, মনে হবে তাজি ঘোড়ার সঙ্গে বাজি রেখে ছুটতে পারে। পানশিরের মানুষ তো পায়ে হেঁটে চলে না, বাতাসের উপর বর করে যেন উড়ে চলে যায়। মানে সে তার গ্রামের যে পরিবেশ সেটার মানে প্রশংসা এইভাবে করতেছে, লেখক এইভাবে তুলে ধরেছেন যে আব্দুর রহমান বলতেছে যে একটা আস্তা দুম্বা আপনি খেয়ে ফেলতে পারবেন, এত ক্ষুধা ওইখানে লাগবে। এক ডুব পানি খান, আবার ক্ষুধা লাগবে, আবার খাবেন, আবার ক্ষুধা লাগবে। এবং মানুষ এত শক্তিশালী হয় যেন সে
ঘোড়া যেভাবে ছুটে চলে, মনে হয় যেন মানুষের পায়ে হেঁটে চলে না, যে বাতাসের উপর ভর করে এইভাবে ছুটে চলে, এরকম শক্তি মানুষের মাঝে থাকে। শীতকালে সে কি বরফ পড়ে, মাঠ পথ বরফ, পাহাড় নদী গাছপালা সব ঢাকা পড়ে যায়, ক্ষেত খামারি কাজ বন্ধ, বরফের তলায় রাস্তা চাপা পড়ে গেছে, কোনো কাজ নেই, কর্ম নেই, বাড়ি থেকে বেরোনোর কথাই উঠে না। আহা সে কি আরাম! বাইরে দেখবেন বরফ পড়ছে, বরফ পড়ছে পড়ছে পড়ছে, 2 দিন 3 দিন 5 দিন 7 দিন ধরে আপনি বসেই আছেন আর দেখছেন কিরকম বরফ পড়ে। বলতেছে যে এই যে শীতকাল আসতেছে, পাঁচিরে ব্যাপকভাবে বরফ পড়বে, গাছপালা নদী নালা ক্ষেত খামারের সব কিছু কাজ বন্ধ, মানে বরফে ঢেকে পড়বে এবং কাজ কর্ম বন্ধ থাকবে। রাস্তাঘাট সব বরফে ঢাকা পড়ে যাবে এবং সেইখানে মানে বরফ পড়বে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত এভাবে বরফ পড়তে থাকবে, আর আপনি সেখানে বসে বসে এই বরফ পড়া দেখবেন। আমি বললাম 7 দিন ধরে জানালার কাছে বসে থাকবো, মানে লেখককে বলতেছে যে আপনি জানালার পাশে বসে বসে যখন বরফ পড়াটা দেখবেন, তখন লেখক বলতেছে যে আমি কি 5 দিন 7 দিন ধরে বসে জানালার পাশে বসে বসে এই বরফ পড়া দেখবো? আব্দুর রহমান আমার দিকে এমন করুণভাবে তাকালো যে মনে হয় হলো এরকম বেরসিকের পাল্লায় সে জীবনে আর কখনো এতটা অপদস্থ হয়নি। ম্লান হেসে বলল, একবার আসুন, জানালার পাশে বসুন, দেখুন, পছন্দ না হয় আব্দুর রহমানের গর্দান্ত রয়েছে, কখনো বয়জুর বাতাস, প্রচন্ড জ্বর, বরফের পাজে যেন সে বাতাস ডাল গলাবার চরকি চালিয়ে দিয়েছে। মানে বলতেছে সে এমন ভাবে জোরালো ভাবে বলতেছে তার এই পরিবেশটাকে, যে বলে আপনি আসুন দেখুন, আপনার যদি পছন্দ না হয়, আপনার যদি ভালো না লাগে, তাহলে আব্দুর রহমানের গর্দান তো আছে, আমাকে শাস্তি দিতে পারবেন, আমাকে গর্দান কেটে নেবেন। এবং সেই বরফের যে ঝড় হয়, মানে ব্যাপকভাবে ঝড় বয়ে যায়, চারদিকে যেমন এই যে চরকি চালিয়ে দিয়েছে এরকম বরফের ঝড় বয়ে যায়। সেই জ্বর ধরা পড়লে রক্ষে নেই। বলতেছে সেই জ্বরে যদি আপনি ধরা পড়েন, কেউ ধরা পড়ে, তাহলে আর রক্ষা নেই। কোথা থেকে কোথায় উড়িয়ে নিয়ে চলে যাবে, না হয় বেহুশ হয়ে পড়ে যাবেন বরফের বিছানায়, তারই উপর জমে উঠবে 6 হাত উঁচু বরফের কম্বল, গাদা গাদা পাজা পাজা। কিন্তু তখন সেই রকম বরফের পাজা সত্যিকার কম্বলের মতোই দেয়, তার তলায় মানুষকে 2 দিন পরেও জ্যান্ত পাওয়া গিয়েছে। কি বিবর্ষ কথা, কিন্তু তার কাছে মনে হচ্ছে যেন কত মজাদায়ক জিনিস। বলতেছে যে ওই জ্বরে, যদি বরফের জ্বরে আপনি পড়ে যান, তাহলে আর আপনার রক্ষা নেই, আপনাকে কোথায় গিয়ে উড়িয়ে নিয়ে যাবে এটা পাওয়া যাবে না। কিংবা যদি আপনি বেহুশ হয়ে পড়ে যান রাস্তার উপরে পড়ে গেলে এটার উপর বরফ জমতে থাকবে, হয়ে যাবে কল্পি 6 হাত বরফ জমে যাওয়া আপনার উপর দিয়ে, মনে হবে যেন আপনি কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছেন। এমনও নজির রয়েছে যে 2 দিন পরে ওই জ্যান্ত ওই বরফ যখন সরে যায়, তখন জ্যান্ত মানুষ পাওয়া গিয়েছে এই বরফের নিচ থেকে। একদিন সকালে ঘুম ভাঙলে দেখবেন বরফ পড়া বন্ধ হয়ে গিয়েছে, সূর্য উঠেছে, সাদা বরফের উপর সেই রোশনির দিকে চোখ মেলে তাকানো যায় না। ওই যে বরফ পড়া যখন বন্ধ হয়, তখন এই সূর্যের আলো যখন পড়ে, চোখে কিন্তু প্রতিধ্বনি আসে। সেটি বলতেছে যে সূর্যের দিকে, ওই বরফের দিকে তখন তাকানো যায় না। কাবুলের বাজারে কালো চশমা পাওয়া যায়, তাই করে তখন বেড়াতে বেরোবেন। যে হাওয়া দম নিয়ে বুক ভরবেন, তাতে এক রক্তি ধুলো নেই, বালু নেই, ময়লা নেই, ছুরির মতো দাঁড়ালো ঠান্ডা হাওয়া নাক মগজ গলা বুক চিরে ঢুকবে, আবার বেরিয়ে আসবে ভিতরকার সব ময়লা জেটিয়ে নিয়ে। বলতেছে যখন এই যে বরফ সরে যাওয়ার পর পরিবেশটা এত সুন্দর হবে, ঠান্ডা বাতাস, আপনি যখন দম নিবেন আবার দম ছাড়বেন, মানে ভিতর থেকে যত ময়লা আছে দেহের ভিতরে, সব ময়লা কি হয়ে যাবে, বেরিয়ে যাবে। ময়লা ঝেঁটিয়ে বের করবে।
দম নিবেন, ছাতি এক বিগত ফুলে উঠবে, দম ফেলবেন, এক বিগত নেমে যাবে। এক দম নেওয়াতে এক বছর আয়ু বাড়বে। একবার দম ফেলাতে 100টা বেমারি বেরিয়ে যাবে। এবার বেমারি মানে রোগ। বলতেছে যে দম নিবেন, প্রকৃতি এত আবহাওয়াটা এত সুন্দর হবে বরফ পড়ার পরে। দম নেওয়ার সাথে সাথে আবার যখন দম ফেলবেন, যত বেমারি যত রোগ আছে সব এই দম বের করার সাথে সাথে বেরিয়ে পড়বে, এবং আপনার ভিতরে সবকিছু একবারে সুন্দর পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে। তখন ফিরে এসে হুজুর একটা আস্তা দুম্বা যদি না খেতে পারেন তবে আমি আমার গুফ কামিয়ে ফেলব। মানে সে খুব গ্যারান্টি দিয়ে বলতেছে, যদি আপনি এরকম একটা পরিবেশের পরে যখন আপনি রুমে আসবেন তখন আস্তা দুম্বা যদি আপনি না খেতে পারেন তাহলে আমার যে গুফ আছে সেটা আমি কেমিয়ে ফেলবো। মানে একটু গ্যারান্টি দিল। আজ যা রান্না করেছিল তার ডাবল দিল আপনি খিদের চুটে আমায় কতল করবেন না। বলতেছে আজকে আমি যা রান্না করছি এর চেয়ে ডাবলও দিয়ে দেই, তারপর কিন্তু আপনি এত বেশি খিদে লাগবে যে আপনি আমাকে আর কতল করবেন, মানে আরো সন্তুষ্টি হবেন। আমি বললাম, হ্যাঁ আব্দুর রহমান, তোমার কথাই সত্যি, শীতকালটা আমি পানশিরেই কাটাবো। বলতেছে, হ্যাঁ আব্দুর রহমান, ঠিক আছে, আমি পানশিরেই এই শীতকালটা কাটাবো। আব্দুর রহমান গদগদ হয়ে বলল, সে বড় খুশি হবে হুজুর। হ্যাঁ, আমি বললাম, তোমার খুশির জন্য নয়, আমার প্রাণ বাঁচানোর জন্য। আব্দুর রহমান ফেল করে আমার দিকে তাকালো। আমি বুঝিয়ে বললাম, তুমি যদি সমস্ত শীতকালটা জানালা পাশে বসে কাটাও তবে আমার রান্না করবে কে? মানে লেখক এখানে এইভাবে শেষ করলেন। মানে বলতেছে যে প্রথমে একটু রাগ করেই বলতেছে যে হ্যাঁ যাবো, তোমাকে খুশি করার জন্য না, হ্যাঁ আমার প্রাণ বাঁচানোর জন্য। এখন দেখলো এই কথা বলার পর আব্দুর রহমানের মনটা একটু খারাপ হয়ে গেছে। তখন সে আবার কথাটা একটু ঘুরিয়ে বললো যে না, তুমি যদি জানালার পাশেই 7 দিন ধরে বসে থাকো তাহলে আমার রান্নাটা করবে কে? এইভাবে লেখক তার এই প্রবাস বন্ধু গল্পটি শেষ করেছেন। তো এখানে আমরা যে প্রবাস বন্ধুর যদি বিশ্লেষণ করি, যে জিনিসগুলি ফুটে তোলার চেষ্টা করা হয়েছে হাস্যরসের মধ্য দিয়ে, যে আব্দুর রহমান যে চেহারার বর্ণনা লেখক সুন্দরভাবে এখানে তুলে ধরেছেন, এবং সে যে তার যে অসম্ভব ক্ষমতা বুঝন বটুয়ায় লেখক বিব্রত বোধ করলেও তার স্বদেশ প্রেম ও অতিথিয়তায় তিনি মুগ্ধ হয়েছেন। এই যে মানুষকে সে একবারে নিচু শ্রেণীর মানুষ হয়েও মানুষের প্রতি মানুষের যে দায়িত্ব কর্তব্যবোধ এবং তার অতিথিকে খুশি করার জন্য আব্দুর রহমান যে সর্বদাই চেষ্টায় নিয়োজিত ছিলেন, এবং তার যে খাওয়া দাওয়ায় কোনো রকম কমতি যাতে না পড়ে সে কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছেন আব্দুর রহমান। এভাবে কিন্তু এই গল্পের মধ্যে আমরা দেখতে পাই আব্দুর রহমানের চরিত্র একটি দিক। আরেকটি দিকে বলতেছেন যে সেখানে খাজামুল্লাহ গ্রামে থাকাকালে লেখক সেই স্থানে বিভিন্ন খাবারের বর্ণনা দিয়েছেন। বিশেষ করে সেখানকার বরফ ডাকা আঙ্গুর লেখকের বর্ণনায় সবচেয়ে প্রিয় খাবারের মধ্যে অন্যতম ছিল। ওইখানে ফল ফুড যে খাবারগুলি ছিল সেটা লেখকেরও বেশ প্রিয় ছিল। এই খাবারের বর্ণনাগুলি এই গল্পের মধ্যে ফুটে উঠেছে। প্রবাস বন্ধু রচনায় লেখক প্রস্থভূমি, বরফ, শীতল জলবায়ু, নির্মম বাতাসের কার্যকারিতা বর্ণনা করেছেন, যা লেখক হাস্যরসাত্মকভাবে পরিবেশন করে সবাই হৃদয়গ্রাহী করে তুলেছেন। মানে এই যে পানশির যে বরফ ঢাকা পরিবেশ, আব্দুর রহমানের যে গ্রামের বাড়ি, সেই গ্রামের যে বর্ণনা সুন্দরভাবে আব্দুর রহমানের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন লেখক, এটা কিন্তু হাস্যরসের মধ্যে একটা হৃদয়গ্রাহী করে তুলেছেন। এখানে দেখো কত প্রতিকূলতার মধ্যে আব্দুর রহমান বসবাস করে, তথাপি তার জন্মস্থান, তার জন্মভূমিকে তিনি এত বেশি ভালোবাসেন যে সে তার জীবন বলতেছে যে আমার গর্দান নিয়ে নেবেন যদি আপনার পছন্দ না হয় আমার এই পরিবেশ, আমার এই এবং বলতেছে যে ওইখানে বসবাস করলে শরীরে খিদে আসবে, শক্তি পাওয়া যাবে, প্রচুর পরিমাণে আপনি খেতে পারবেন। মানে আব্দুর রহমান তার যে জন্মস্থান পানশির সেটাকে তিনি অনেক বেশি ভালোবাসেন। প্রতিটা মানুষ যত প্রতিকূলতার মধ্যেই থাকুক না কেন,
তার জন্মস্থানকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। এই দিকটা কিন্তু, এই যে দেশপ্রেমের প্রতি যে একটা মানুষের দেশপ্রেম যে কত প্রখর হতে পারে, সৈয়দ মোস্তফা আলী তার এই গল্পের মধ্যে সুন্দরভাবে আব্দুর রহমানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা নিশ্চয়ই এতক্ষণ আমার সাথে এই গল্পটি বোঝার চেষ্টা করেছো। তো একই বাড়ির একক কাজ দিচ্ছি, এটা এই কাজটি তোমরা খাতায় তুলে নাও। আব্দুর রহমানকে নরদানব বলা হয়েছে কেন? আমরা কিছু মূল্যায়ন এখন করব। লেখকের সেবায় নিয়োজিত লোকটির নাম কি? আব্দুর রহমান। পরের সৈয়দ মোস্তফা আলী কত সালে জন্মগ্রহণ করেন? 1904 সালে। কাবুল কোন দেশের রাজধানী? আফগানিস্তান। তো যাই হোক, বৈদ্যুতিক গোলযোগের কারণে বাকি স্লাইডগুলি আমি দেখাতে পারছি না। তো তোমরা একটি বাড়ির কাজ লিখে নাও। আব্দুর রহমানের দেশপ্রেমের যে পরিচয় ফুটে উঠেছে প্রবাস বন্ধুর আলোকে তোমার নিজের ভাষায় লিখো। তো ধন্যবাদ সকলকে আগামী ক্লাস দেখার জন্য। আগামী ক্লাস দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।